ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এসএলএসটি প্রিপারেশন প্রত্যেকেরই জোর কদমে চলছে নিশ্চয়ই। যেটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল বিষয় হয়ে যেটা দাঁড়িয়েছে, বৈদিক সাহিত্য নিয়ে একটা বিভ্রান্তি তৈরি কম বেশি সবারই হচ্ছে। সে কথা মাথায় রেখেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদিক সাহিত্য। তো শুরুতেই বলে রাখি যে বৈদিক সাহিত্যের দুটো ভাগ, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে সূত্র সাহিত্য। আমরা আলোচনা শুরু করছি। যদি ভিডিও দীর্ঘ হয় তাহলে অবশ্যই আমরা সূত্র সাহিত্যটাকে আলাদা করে আলোচনা করব। তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি বৈদিক সাহিত্য। বেদ ও সূত্র সাহিত্য এই দুয়ে নিয়ে বৈদিক সাহিত্য গঠিত। বেদের আলোচনায় যেটা প্রথমেই বলতে হয়, বিদ ধাতু থেকে বেদ শব্দটির উৎপত্তি হয়েছে, আর এর অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান নয়, এই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। হিন্দুরা বিশ্বাস করে বেদ মানুষের সৃষ্টি নয়, বেদ হচ্ছে ঈশ্বরের বাণী। তাই বেদ অপৌরুষেয়। বিভিন্ন মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের এই বাণীগুলি শুনেছিলেন এবং মনে রেখেছিলেন। বহু পরে সেগুলো লিখিত হয়েছিল, তবে দীর্ঘকাল বেদ লিখিত হয়নি। গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে বেদ মনে রাখা হতো বলে বেদের একটা নাম হচ্ছে শ্রুতি। মনু এবং যাজ্ঞবল্ক্য বেদকে ধর্মের আধার বলে বর্ণনা করেছেন। বেদ কবে রচিত হয়েছিল? ঐতিহাসিকরা অনুমান করেছেন, যেটা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য, যে বেদ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দের মধ্যবর্তী সময়কালে। এর মধ্যে ঋগ্বেদের রচনাকাল যেটা নির্ধারিত হয়েছে খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ, যেটাকে ঋগ বৈদিক যুগ বলে উল্লেখ করা হয়। আর সাম, যজুর এবং অথর্ব বেদের রচনাকালের সময়কাল ধরা হয় হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এখানে একটা জিনিস আমাদের স্পষ্ট হয়ে নেওয়া ভালো, আমরা ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক সাহিত্যের মধ্যে একটা বিষয় গুলিয়ে ফেলি। বিষয়টি কি, যে বেদ সম্পর্কে পড়তে গেলে আমরা সহজেই প্রত্যেকেই যেটা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে বেদের সংখ্যা হচ্ছে 4টি, ঋগ, সাম, যজুর এবং অথর্ব। আবার প্রত্যেকটা বেদ 4টা করে ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এখানে মনে রাখতে হবে যে বেদ বলতে শুধুমাত্র কিন্তু সংহিতা গ্রন্থটিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ ঋগ্বেদ বলতে ঋগ্বেদ সংহিতা বোঝানো হয়, সামবেদ বলতে সাম সংহিতা বোঝানো হয়, যজুর্বেদও ঠিক তাই, অথর্ববেদও ঠিক তাই। কিন্তু ঋগ্বেদের রচনাকাল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ বলতে কিন্তু বুঝতে হবে যে ঋগ সংহিতার রচনাকাল হচ্ছে এই খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ। এই ঋগ্বেদের যে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ পাঠগুলি রয়েছে সেগুলো কিন্তু রচিত হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। অর্থাৎ যদি ঋগ্বেদের আরণ্যক বা ব্রাহ্মণ বা উপনিষদের কথা বলা হয়, সেগুলো কিন্তু ঋগ বৈদিক সাহিত্য নয়, ঋগ বৈদিক যুগে রচিত নয়, সেগুলো পরবর্তী বৈদিক সাহিত্য বলতে হবে, কারণ এগুলো রচনাকাল কিন্তু পরবর্তী বৈদিক যুগে। মোটামুটি পরিষ্কার করতে পারলাম? সাম, যজুর এবং অথর্ব এই বেদের 3টির সংহিতা এবং সবগুলি ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, এইগুলো রচনাকাল হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। এর মধ্যে সাম, যজুর এবং অথর্ব সংহিতা, ব্রাহ্মণ এবং আরণ্যকের রচনাকাল ধরা হয় খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দে, এবং উপনিষদ যেটা বেদের শেষ অংশ বলে পরিচিত, তার রচনাকাল হচ্ছে 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো এবার আমরা ঋগ, সাম, যজু, অথর্ব এই বেদগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। এখানে মাথায় রাখতে হবে যে বেদ বলতে কিন্তু বেদের সংহিতাকেই বোঝানো হচ্ছে। ঋগ্বেদ বলতে মূলত ঋগ্বেদের সংহিতাকেই বোঝায়, আমি অলরেডি উল্লেখ করেছি। এই একটি মাত্র গ্রন্থই হচ্ছে ঋগ বৈদিক সাহিত্য বলা চলে। একইভাবে সাম সংহিতা, যজুর সংহিতা, অথর্ব সংহিতা এগুলো কিন্তু আগে বলেছি যে পরবর্তী বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত। এখন দেখে নেওয়া যায় যে সংহিতা অ্যাকচুয়ালি কি। সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ বা সংকলন। এই সংগ্রহ হচ্ছে মন্ত্রের সংগ্রহ। যেমন ঋগ্বেদে 10,552টি মন্ত্র বা ঋগ সংকলিত হয়েছে। কয়েকটি ঋগ বা মন্ত্র নিয়ে এক একটি সূক্ত গঠিত
ঋগ্বেদে যার সংখ্যা হচ্ছে 1028টি। কয়েকটি সূক্ত নিয়ে গঠিত হয় একটি মণ্ডল। ঋগ্বেদে এই মণ্ডলের সংখ্যা হচ্ছে 10টি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কটি মন্ত্র আছে, কটি সূক্ত আছে, কটি মণ্ডল আছে। এই 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল হচ্ছে প্রাচীন এবং দশম মণ্ডল হচ্ছে সবচেয়ে নবীন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋগ্বেদে সবচেয়ে বেশি সূক্ত যার উদ্দেশ্যে সমর্পিত হয়েছে তিনি হচ্ছেন অগ্নিদেব। তারপরে রয়েছে ইন্দ্রদেবের স্থান, অর্থাৎ ইন্দ্রের উদ্দেশ্যে সমর্পিত মন্ত্রেও বা সূক্তের সংখ্যা অগ্নিদেবের পরে। ঋগ্বেদের ঋষিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিশ্বামিত্র, ব্যাসদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ। মহিলা কবিরাও বেশ কয়েকজন ছিলেন। লোপামুদ্রা, অপালা, ঘোষা, ইন্দ্রাণী প্রমুখের নাম উল্লেখ করা যেতে পারে। ঋষি বিশ্বামিত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। মোটামুটি ভাবে সংক্ষেপে আমাদের ঋক সংহিতা সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখলে যথেষ্ট বলে আমার মনে হয়েছে। সাম সংহিতায় মোট 1549টি মন্ত্র আছে। এগুলি মূলত সঙ্গীত। এর মধ্যে 75টি মন্ত্র হচ্ছে সামবেদের নিজস্ব, বাকিগুলি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে এবং ঋগ্বেদের মন্ত্রের ওপরই সুর আরোপ করা হয়েছে। এই যে গানগুলি যজ্ঞানুষ্ঠানের সময় সোমদেবের উদ্দেশ্যে গাওয়া হয়। 3জন পুরোহিত সামগান নিবেদন করেন। এই 3জন পুরোহিত যাদের নাম হচ্ছে উদ্গাত্রা, প্রস্তোতা এবং প্রতিহর্তা। ভারতীয় সঙ্গীতের যে স্বরলিপির সপ্তসুর তার উৎপত্তি কিন্তু সামবেদ। যজুর্বেদের প্রধানত বিষয় হচ্ছে যাগযজ্ঞের বর্ণনা। এটা কিন্তু গদ্যে রচিত। 1549টি মন্ত্র আছে। যজুর্বেদের অপর নাম হচ্ছে আধর্ষু বেদ। 2 অংশে বিভক্ত যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের 2টি শাখা, একটি হচ্ছে কাম্ব, দ্বিতীয়টি হচ্ছে মধ্যন্দিন। ঠিক আছে, তাহলে কি পেলাম? শুক্ল যজুর্বেদ 2টি শাখায় বিভক্ত, একটি হচ্ছে কাম্ব, অন্যটি হচ্ছে মধ্যন্দিন। অথর্ববেদ মূলত জাদু মন্ত্রের সংকলন। এর প্রাচীন নাম অথর্বাঙ্গিরস। এখানে শুভ এবং অশুভ উভয় ধরনের মন্ত্রই কিন্তু সংকলিত হয়েছে। গদ্য, পদ্য এবং গান এই 3 ধরনের রীতিতেই মন্ত্রগুলো সংকলিত হয়েছে। মানুষের যে গোত্র, সেই গোত্র নামের উল্লেখ প্রথম পাওয়া যায় অথর্ববেদে। আয়ুর্বেদ শাস্ত্রের ধারণাও এই অথর্ববেদ থেকে এসেছে। অথর্ববেদের 9টি শাখা এবং 20টি মণ্ডল। 731টি মন্ত্র রয়েছে অথর্ববেদে। মন্ত্রের সংখ্যা প্রায় 6000। রাজা নির্বাচনের সময় যে মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্রও কিন্তু অথর্ববেদে আছে। এই পর্যন্ত যে তথ্যগুলো উল্লেখ করা হলো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে সংহিতার তথ্য। এবার বেদের সেকেন্ড পার্ট, ব্রাহ্মণ। বলছে সংহিতার মন্ত্রগুলির অর্থ এবং তার প্রয়োগ ব্যাখ্যা করা হয়েছে যে গ্রন্থে, সেই গ্রন্থগুলি হচ্ছে এক একটি ব্রাহ্মণ। এর উপলক্ষ্য যাগযজ্ঞ, অর্থাৎ মন্ত্রগুলো কিভাবে উচ্চারিত হবে, কিভাবে কি তার অর্থ, কি প্রয়োগ সেটা যাগযজ্ঞের ক্ষেত্রে, সে বিষয়ে ব্রাহ্মণগুলো আলোচনা করে। এগুলো কিন্তু গদ্যে লেখা। এক একটি বেদের ব্রাহ্মণ সংখ্যা একাধিক। সেই লিস্ট নিয়ে আমরা পরে আসছি। দেখে নেব আরণ্যক কি জিনিস। ব্রাহ্মণের পরিশিষ্ট হিসেবে রচিত সাহিত্য মূলত যেটা অরণ্যবাসী চিন্তাবিদদের দ্বারা রচিত, সেই গ্রন্থগুলোই হচ্ছে আরণ্যক। আরণ্যকের সংখ্যাও অনেক। বেদের শেষ অংশ হচ্ছে উপনিষদ। আরণ্যকের পরিশিষ্ট হিসেবে বলা যেতে পারে বেদেরই পরিশিষ্ট হিসেবে রচিত ব্রহ্মতত্ত্ব বিষয়ক দর্শন নিয়ে লেখা গ্রন্থগুলি হচ্ছে উপনিষদ। পরবর্তী বহু শতাব্দী ধরে ভারতীয় দার্শনিক চিন্তাকে এই উপনিষদগুলি প্রভাবিত করেছে। উপনিষদ কথার অর্থ যদি বলতে যাই তাহলে বলতে হবে নিকটে উপবেশন, অর্থাৎ নিকটে উপবিষ্ট থাকা। এগুলি মূলত গুরুমুখী বিদ্যা। শিষ্য গুরুর কাছে উপবিষ্ট হয়ে অর্থাৎ উপবেশন করে গুরুর কাছ থেকে এই আধ্যাত্মিক দর্শন, ব্রহ্মতত্ত্ব দর্শন শিক্ষা করত। তাই এই গ্রন্থগুলোকে বলা হয় উপনিষদ। এর সংখ্যা প্রধানত 14টি। সত্যমেব জয়তে এই কথাটা মুন্ডক উপনিষদ থেকে আমরা পেয়েছি। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ 4টা ভাগ, এই 4টা ভাগের মধ্যে
সংহিতা ও ব্রাহ্মণ হলো বেদের কর্মকাণ্ড, আর আরণ্যক এবং উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড। অর্থাৎ উপরিউক্ত কাজগুলো করার ফলে যে জ্ঞান, সেই জ্ঞানের নির্যাস হচ্ছে আরণ্যক এবং উপনিষদ। ঋক, সাম, যজু এই তিনটি বেদকে একত্রে ত্রয়ীবিদ্যা বলা হয়। বেদ ছাড়া 4টা উপবেদের সন্ধানও কিন্তু পাওয়া যায়, যেগুলো বেদের সাথেই যুক্ত। ঋগ্বেদের সাথে যুক্ত হচ্ছে আয়ুর্বেদ, এটা ঋগ্বেদের উপবেদ। ভেষজ ও শরীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা এখানে পাওয়া যায়। সামবেদের অংশ হিসেবে গান্ধর্ব বেদ, সঙ্গীত চর্চা বিষয়ক আলোচনা। যজুর্বেদে হচ্ছে ধনুর্বেদ, অর্থাৎ যুদ্ধবিদ্যা বিষয়ক আলোচনা। এবং অথর্ববেদ হচ্ছে শিল্পবেদ, অর্থাৎ শিল্প স্থাপত্য ভাস্কর্য বিষয়ক আলোচনা এই শিল্পবেদে পাওয়া যায়, যেটা অথর্ববেদের উপবেদ হিসেবে সংশ্লিষ্ট রয়েছে। এবার আমরা দেখে নেব যে ঋক, সাম, যজু, অথর্ব এর সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদগুলো কি কি, তাদের সংখ্যা কত। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্রাহ্মণ, কোন আরণ্যক, কোন উপনিষদ কোন বেদের সাথে সংশ্লিষ্ট, সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এসএলএসটি-তে আসা কিন্তু খুবই স্বাভাবিক এবং আমার দৃঢ় বিশ্বাস অন্তত একটা প্রশ্ন তো এখান থেকে দেবে। আমরা দেখি ঋগ্বেদ। ঋগ্বেদ সংহিতার 5টা ভাগ। ঋগ্বেদ সংহিতার 5টা ভাগ। এখানে মনে রাখতে হবে এগুলো এক একটা ভার্সন। 5টা ভাগ কি কি? শাকল, বাকল, অশ্বলায়ন, সংখ্যায়ন এবং মান্ডুক। মনে রাখতে হবে শাকল, বাকল, অশ্বলায়ন, সংখ্যায়ন এবং মান্ডুক। ঠিক আছে, এই কয়টা হচ্ছে ঋগ্বেদ সংহিতার ভাগ। কটা ভাগ? 5টা ভাগ। ব্রাহ্মণ হচ্ছে দুটো, একটা হচ্ছে ঐতেরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। এই কৌশিতকী ব্রাহ্মণের অন্য নাম হচ্ছে সংখ্যায়ন ব্রাহ্মণ। সংহিতাতেও সংখ্যায়ন ছিল, ব্রাহ্মণেও সংখ্যায়ন আছে। আরণ্যক, ঋগ্বেদের আরণ্যক হিসেবে এই ব্রাহ্মণ যে দুটো, ঐতেরেয় এবং কৌশিতকী, এই দুটোই আরণ্যক। উপনিষদের ক্ষেত্রেও এই দুটোই উপনিষদ, মানে ঐতেরেয় এবং কৌশিতকী বা সংখ্যায়ন, এই দুটো ব্রাহ্মণ, এই দুটোই আরণ্যক, এই দুটোই উপনিষদ, মানে সেম নামে দুটো ব্রাহ্মণ, দুটো আরণ্যক, দুটো উপনিষদ কিন্তু আমরা পাচ্ছি ঋগ্বেদে। সংহিতার সংখ্যা 5টি। সামবেদের সংহিতার সংখ্যা হচ্ছে মূলত 3টি। ঔথমি, জৈমিনীয়, রানায়নীয়, এই 3টি হচ্ছে সামবেদের সংহিতা। ব্রাহ্মণ 3টি রয়েছে, পঞ্চবিংশ, জৈমিনীয়, ছান্দোগ্য বা ষড়বিংশ। 3টি সংহিতা, 3টি ব্রাহ্মণ মূলত পাওয়া যায়, তবে ব্রাহ্মণের সংখ্যা হচ্ছে 8টি। কোন আরণ্যক সামবেদের নেই। সামবেদ যেহেতু মন্ত্রের গান রূপ, সুর আরোপ করা হয়েছে, সেগুলোর কোনো আরণ্যক নেই। উপনিষদ 3টি। ব্রাহ্মণে জৈমিনীয় ব্রাহ্মণ ছিল, উপনিষদের ক্ষেত্রে জৈমিনীয় উপনিষদ রয়েছে। ছান্দোগ্য ব্রাহ্মণ ছিল, ছান্দোগ্য উপনিষদ রয়েছে। পঞ্চবিংশ ব্রাহ্মণের জায়গায় উপনিষদের নামটা বদলে দিয়ে হয়ে গেছে কেনোপনিষদ। কেন, জৈমিনীয় এবং ছান্দোগ্য, এই 3টি উপনিষদ হচ্ছে সামবেদের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের সংহিতার সংখ্যা 5টি। বাচনীয় সংহিতা, কাঠক সংহিতা, কপিষ্ঠল সংহিতা, মৈত্রায়নী সংহিতা, তৈত্তিরীয় সংহিতা। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যজুর্বেদের কিন্তু দুটো ভাগ, একটা কৃষ্ণ যজুর, একটা হচ্ছে শুক্ল যজুর। শুক্ল যজুর সংহিতা হচ্ছে বাৎসনেয়ী সংহিতা, আর কৃষ্ণ যজুর সংহিতার সংখ্যা হচ্ছে 5টি। কাঠক, কপিষ্ঠল, মৈত্রায়নী, তৈত্তিরীয়, এই 4টা হচ্ছে কৃষ্ণ যজুর সংহিতা। ব্রাহ্মণের সংখ্যাও 5টি। শতপথ ব্রাহ্মণ, আপস্তম্ভ ব্রাহ্মণ, কঠ ব্রাহ্মণ, মৈত্রায়নী ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ। আরণ্যক 3টি, শতপথ, কঠ এবং তৈত্তিরীয়। উপনিষদের সংখ্যা অনেকগুলি, 6টি মূলত। ঈশোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কঠ উপনিষদ, মৈত্রায়নী, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর, এই যে 6টা উপনিষদ, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। অথর্ববেদের সংহিতার সংখ্যা হচ্ছে 9টি, কিন্তু মূলত 2টি, সৌম্যকীয় সংহিতা এবং পৈপ্পলাদ সংহিতা। কি বললাম? সৌম্যকীয় সংহিতা এবং পৈপ্পলাদ সংহিতা। ব্রাহ্মণের সংখ্যা 1টি, গোপথ ব্রাহ্মণ। কোনো আরণ্যক নেই, অর্থাৎ সামবেদে যেমন কোনো আরণ্যক ছিল না, অথর্ববেদেও কোনো আরণ্যক নেই।
অথর্ববেদের উপনিষদের সংখ্যা 3টি: মণ্ডুক, মান্ডুক্য এবং প্রশ্নোপনিষদ। ঠিক আছে, জটিলতা একটু শুধুমাত্র যজুর্বেদের ক্ষেত্রে পাওয়া যাবে। সংহিতার সংখ্যা 5টি, ব্রাহ্মণের সংখ্যা 5টি, আরণ্যকের সংখ্যা 3টি, উপনিষদের সংখ্যা 6টি। আমরা যদি বাকি 3টে বেদের নামগুলো মনে রাখি, রেস্ট যা থাকবে, এক্সট্রা যা থাকবে, সবগুলোকে আমরা যজুর্বেদে ফেলে দিয়ে উত্তরটা অন্তত করে আসতে পারবো। ওকে, তো ভিডিও অনেক লম্বাই হচ্ছে, তো আজকে এই ভিডিওতে আর বাড়াচ্ছি না। আশা করছি আমরা বেদ সম্পর্কে বুঝেছি। সূত্র সাহিত্য নিয়ে আমরা একটা নেক্সট আলাদা ভিডিও করব। তো যদি কোনো প্রশ্ন এই চ্যাপ্টার সম্পর্কে অর্থাৎ বেদ সম্পর্কে থাকে, অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে গিয়ে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে। আজকে শেষ করছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।